এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে দিল্লি দখল করার বিজেপির এই সাফল্যের দিনে আমার মনে হলো এর একটু বিশ্লেষণ এবং একটু ব্যাখ্যা স্পষ্টত সরাসরি সোজাভাবে দেওয়া দরকার। বিজেপির এই দিল্লির জয় প্র্যাকটিক্যালি আপনারা জানেন যে 48টি আসনে, 70 আসনের মধ্যে 48টি আসনে বিজেপি জিতেছে, 22টি আসনে আম আদমি পার্টি জিতেছে এবং 2015 সালের পর 2025 সাল 10 বছর আম আদমি পার্টির শাসনের পর দিল্লির পালা বদল হলো। প্রায় 26 বছর বাদে বিজেপি মসনদে বসলো দিল্লিতে। 26 বছর আগে ছিল, তার আগে গত 10 বছর আগে সেখানে শীলা দীক্ষিতের সরকার ছিল কংগ্রেসের, এবং শীলা দীক্ষিতের সরকারের পর আম আদমি পার্টি আসে, করাপশনের চার্জটাকে ক্যাশ করে অরবিন্দ কেজরিওয়াল শপথ নেন এবং তারপর 10 বছর শাসন করলেন, এবং এই শাসনের পর শেষ পর্যন্ত বিদায় অরবিন্দ কেজরিওয়াল বা বিদায় আপ। এটাতে কার লাভ কার ক্ষতি যদি এটা আমরা বিশ্লেষণ করি, আমি খুব সংক্ষেপে বলবো তিনটে মূলত রাজনৈতিক দল যারা এই দিল্লির মাটিতে কন্টেস্ট করেছিল। এক হচ্ছে আম আদমি পার্টি, দ্বিতীয় হচ্ছে বিজেপি এবং তৃতীয় হচ্ছে কংগ্রেস। কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেল, প্র্যাকটিক্যালি কংগ্রেস কোনো আসন পায়নি, কিন্তু কংগ্রেস ডিসিসিভ ফ্যাক্টর হলো। আম আদমি পার্টি 22টা আসন নিয়ে বিরোধী আসনে বসবেন এবং বিজেপি 48টা আসন নিয়ে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে দিল্লির এই মসনদটা দখল করলো। দিল্লির বিজেপির দিল্লি জয়টা সব থেকে ইম্পর্টেন্ট সাম্প্রতিককালে। আপনারা জানেন শেষ যে 3টে নির্বাচন হয়েছিল, মহারাষ্ট্র, হরিয়ানা এবং ঝাড়খণ্ড, তার মধ্যে হরিয়ানা এবং মহারাষ্ট্র বিজেপি হেরে যেতে পারে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, বিভিন্ন পোল রিপোর্ট সেগুলো বেরিয়েছিল এবং মানুষের পারসেপশন বলছিল যে মহারাষ্ট্রে বিজেপি হেরে যেতে পারে, হরিয়ানাতে বিজেপি হেরে যেতে পারে, ঝাড়খণ্ডে বিজেপি জিততে পারে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু উল্টোটা হলো। সেখানে হেমন্ত সোরেনকে জেলে পুরে কিন্তু রেজাল্ট কিছু হলো না। আলটিমেটলি হেমন্ত সোরেন সেখানে ক্ষমতা দখল করলেন। আর এদিকে যেটা হরিয়ানা বিজেপির সম্ভাব্য লুজিং ফ্যাক্টর ছিল, মানে হেরে যেতে পারে অনেকেই প্রেডিক্ট করেছেন, সেই হরিয়ানাতে কিন্তু বিজেপি রিগেন করলো। মহারাষ্ট্র যেখানে বিজেপির হেরে যাওয়ার সম্ভাবনা সাংঘাতিকভাবে ছিল, সেই মহারাষ্ট্র কিন্তু জিতেছিল। ফলত 2:1 শেষ করেছিল শেষ পর্বটা, যেখানে 3টে স্টেটের উপনির্বাচন হয়েছিল। উপনির্বাচন বলবো না, 3টে স্টেটের রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছিল। তারপরে ছিল এই দিল্লির পরীক্ষা। এই দিল্লির পরীক্ষার পর পরবর্তীকালে আছে বিহারের নির্বাচন, তার পরবর্তীকালে আসবে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, এইসব রাজ্যগুলোর নির্বাচন তার পরবর্তী স্তরে আসবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লির এই রেজাল্ট কার কি লাভ ক্ষতি হলো। প্রথম কথা বলি যে দিল্লিতে এবার আম আদমি পার্টি যখন কন্টেস্ট করছে, সেখানে ইন্ডিয়া জোট ছিল না, কংগ্রেস আলাদা কন্টেস্ট করেছে, আম আদমি পার্টি আলাদা কন্টেস্ট করেছে। ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু সরাসরি আম আদমি পার্টিকে সাপোর্ট করে দিয়েছিল, সেটা আপনারা জানেন, এবং অফিসিয়ালি ডিক্লেয়ার করে আম আদমি পার্টির কোনো প্রচারক সেখানে গিয়ে প্রচারও করেছেন। এটাও ঘটনা। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে কংগ্রেস রুষ্ট হয়েছিল যে তৃণমূল কংগ্রেস, যার কোনো শক্তি নেই দিল্লিতে, সেখানে গিয়ে হঠাৎ আগ বাড়িয়ে আম আদমি পার্টিকে সাপোর্টটা করলো কেন। যাই হোক, শেষ পর্যন্ত আম আদমি পার্টি পরাজিত হলো। এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ ক্ষতিটা একটু ছোট্ট করে আপনাদের কাছে বিশ্লেষণ করবো। আমার নিজের যেটা মনে হয়েছে, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়াল হারলে তার একটা জায়গায় খুশি হওয়ার জায়গা আছে, জিতলেও তার একটা খুশি হওয়ার জায়গা ছিল। হারার ফলে অরবিন্দ কেজরিওয়াল যে শেষ পর্যন্ত দিল্লি মসনদে থাকতে পারলেন না, এই হারার যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে থেকে গেনটা খুঁজবেন, সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজেকে মুখ করতে চাইছেন, যে ভারতবর্ষের ইন্ডিয়া জোটে যারা শরিক আছে তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বা নেতৃত্বটাকে মানুক বিজেপির বিরুদ্ধে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ইচ্ছে। সেই চেষ্টাটা প্র্যাকটিক্যালি এবার একটু তৎপরতাটা বাড়বে, তার কারণ এইখানে দাঁড়িয়ে আম আদমি পার্টির বিজেপিকে কমব্যাট করতে পারলো না, এবং সেই যুক্তিতে তৃণমূল কংগ্রেসের যারা সর্বভারতীয় স্তরে কাজ করেন, দিল্লিতে কাজ করেন, অল ইন্ডিয়া ফ্যাক্টরে কাজ করেন, তারা কিন্তু এই ইস্যুটা তুলবেন যে কংগ্রেস তো নেতৃত্ব দিতে পারছে না, কংগ্রেস দিল্লিতে সামান্য 6% ভোট পেয়েছে, সেই কংগ্রেস কেন ইন্ডিয়া জোটে নেতৃত্ব দেবে। এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে যে জায়গাটা, সেটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল
তারা দুটো রাজ্যে ছিলেন। আপনারা জানেন সারা ভারতবর্ষের মধ্যে দুটো রাজ্যে, একটা রাজ্য হচ্ছে দিল্লি, আরেকটা হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাব কিছুদিন আগে দখল করেছেন। ফলত এই দুটি রাজ্যে ক্ষমতায় থাকা আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল কিন্তু চেষ্টা করেছিলেন ইন্ডিয়া জোটের মুখ হওয়ার, কিন্তু প্রকাশ্যে সেটা জানাননি তিনি। বুদ্ধিমান লোক, তিনি বুঝেছিলেন এই দৌড়ে থেকে লাভ নেই, নিজের জায়গাটাকে রক্ষা করতে হবে। কিন্তু এবারে তার বুদ্ধি আর কাজ দিল না, দিল্লিতে তিনি হেরে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার সজোরে আরও তার বাহিনীকে নিয়ে নামবেন যে ইন্ডিয়া জোটের বিরোধী মুখ করা হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসা মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুদিনের একটা স্বপ্ন। পশ্চিমবঙ্গে এতদিন আছি, এবারে আমি দিল্লিতে প্রধানমন্ত্রী হবো, আগলি এবার প্রাইম মিনিস্টার, দিদি প্রাইম মিনিস্টার। এই পশ্চিমবঙ্গ থেকে হুজুগ তোলা হয়েছিল, প্রচার করা হয়েছিল, আপনারা সবাই জানেন, কিন্তু সেটা ডিভিডেন্ড দেয়নি। এবং সারা ভারতবর্ষের যে কোনো সাধারণ রাজনীতির ছাত্র জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসা আর কিছুতেই সম্ভব নয়। 2024 লোকসভা নির্বাচন গেছে, পরবর্তীকালে লোকসভা নির্বাচন 2029, সেই 2029 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কী ক্রেডিবিলিটি থাকবে? পশ্চিমবঙ্গের বাইরে মেঘালয় ছাড়া কোথাও একটা পঞ্চায়েতও যে তার ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেস। ফলত মমতা বন্দ্যোপাধ্যায় দেখতেন যে তাঁর সামনে বিরোধী দল শাসন করছে। কংগ্রেস 3টি রাজ্যে আছে, আমি যদি ভুল না বলি সম্ভবত কংগ্রেস তেলেঙ্গানায় আছে, কর্ণাটকে আছে এবং সম্ভবত হিমাচল প্রদেশে আছে। ফলত এই 3টি রাজ্যে আছে। আর আম আদমি পার্টি ছিল দিল্লি এবং পাঞ্জাব, তারপরে ছিল তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল যারা এক একটা রাজ্য শাসনে ছিল। ফলত স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বহুদিনের ইচ্ছে ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসার, কিন্তু সে লক্ষ্য পূরণ হবে না। অন্তত বিরোধী ইন্ডিয়া জোটের মুখ তিনি হতে চান, সেটা কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করেছিলেন, কিছুতেই সেটা সেই স্বপ্ন পূরণ হয়নি। তার জন্য কংগ্রেসের বিরোধিতা বিভিন্ন স্তরে তুলেছেন। কিন্তু গত লোকসভা নির্বাচন 2024 কংগ্রেস প্রায় 99 থেকে 100টা আসন পেয়ে যাওয়াতে ফলত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টার্গেটটার পূরণ হওয়ার কোনো স্কোপটা নষ্ট হয়ে গিয়েছিল। কংগ্রেস অ্যাবসলিউট মেজরিটি নিয়ে, মানে বিরোধী হিসেবে মেজরিটি নিয়ে, যে সব থেকে বেশি সংখ্যক আসন সংসদে আমরা জিতেছি, আমরা কংগ্রেস, মূল প্রতিপক্ষ বিজেপির, ফলত আমরা ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবো, প্রশ্নই আসে না। ফলত মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে কংগ্রেসের সঙ্গে বিরোধিতার পথে নেমেছিলেন এবং এই বিরোধিতার পথে নামাটা কিন্তু বিজেপি খুব ভালো চোখে দেখেছিল যে ইন্ডিয়া জোটের মধ্যে যদি ডিভিশনটা তৈরি হয় তাহলে আলটিমেটলি লাভ কিন্তু বিজেপির। আরেকটা অন্যদিকে আমি আজকে ব্যাখ্যা করব যে ইন্ডিয়া জোটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা জোট তৈরি করার চেষ্টা বহুদিন ধরে করেছেন। আপনাদের যদি মনে থাকে যে দিল্লিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কিছুকাল আগে গিয়েছিলেন, সেখানে তিনি উদ্ধব ঠাকরের সঙ্গে মিটিং করেছেন, অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে মিটিং করেছেন, অর্থাৎ ইন্ডিয়া জোটের মধ্যে আরেকটা ব্লক করেছিলেন। পরবর্তীকালে আপনারা দেখেছেন কখনো নীতিশ কুমার, কখনো একে ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাহ, এদের দিয়ে বলিয়েছেন, বিভিন্ন সময় বলিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ দ্য অল্টারনেটিভ মুখ হিসেবে তার নামটা থাকা দরকার। কখনো তেজস্বী যাদব, কখনো অখিলেশ যাদব, এদের দিয়েও বলিয়েছেন, বিভিন্নভাবে চেষ্টা করিয়েছেন, পারেননি। কারণ কংগ্রেস যে অ্যাবসলিউট কন্ট্রোলটা করেছেন, মানে বিকজ অফ দেয়ার মেজরিটি, 3টে স্টেটে আছেন, 100টার কাছাকাছি আসন সংসদে আছেন, ফলে তারা কেন তৃণমূল কংগ্রেসকে জায়গাটা ছাড়বে? এবার মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস দিল্লিতে শূন্য পাওয়ার ফলে আম আদমি পার্টি বিজেপিকে হারাতে পারল না বলে এই লড়াইটা নতুন করে শুরু করবেন। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ। আর লোকসানটা হচ্ছে, লোকসানের পার্টটা বলি, যে বিজেপি আরও পাওয়ারফুল হলো এবং এই বিজেপি পাওয়ারফুল হলে স্বাভাবিকভাবে তাদের নজর থাকবে এখন পশ্চিমবঙ্গের দিকে। 2026 পশ্চিমবঙ্গের নির্বাচন, আরও প্রবল বেগে বিজেপি হয়তো ঝাঁপাবে। কেউ কেউ বলেন, আমি সত্য মিথ্যা জানি না, যে দিল্লির নির্বাচনের দিকে বিজেপি তাকিয়েছিল, বিজেপি অপেক্ষা করছিল দিল্লি যদি আমরা দখল করতে পারি তাহলে আমরা পশ্চিমবঙ্গের ব্যাপারে সিরিয়াসলি কনসেন্ট্রেট করবো আরও। আপনারা যদি খেয়াল করে দেখেন গত 4 মাসে বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি সেখানে বসানো হয়নি, চেয়ারে কোনো বসানো নেই রাজ্য বিজেপি সভাপতি হিসেবে। এবং আমারও একটা সময় মনে হচ্ছিল যে বোধহয় দিল্লির নির্বাচনটা দেখে তারপরে রাজ্য বিজেপির সভাপতি কাকে করা হবে সেই সিদ্ধান্তটা তারা নেবেন। এক, দ্বিতীয়ত হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে বিজেপি যদি দিল্লিতে যখন ক্ষমতা এইভাবে এলেও ফলে আরও বেশি আগ্রাসী হবে। সিবিআই এবং ইডি তাকে প্রপারলি দিল্লি ইউজ করা শুরু যদি করে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে বিপদ, যেটা করছে না বলে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির যথেষ্ট সমস্যা হচ্ছে। কারণ সিবিআই অভয়াকাণ্ডে
যে নোংরামোটা করেছে, আমি আই রিপিট দিস ওয়ার্ড, অভয়াকাণ্ডে যে নোংরামোটা করেছে, ফলত সেটা মানুষের কাছে এক্সপোজড হয়ে গেছে। আর মানুষের কাছে যেহেতু এক্সপোজড হয়ে গেছে, তার ফলে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে মানুষ ভালোভাবে নেয়নি। এবং এই সেটিংয়ের তত্ত্বটা পশ্চিমবঙ্গে এস্টাবলিশড হয়ে গেছে যে দিদির সঙ্গে মোদির একটা সেটিং আছে, আর এই সেটিংয়ের জায়গা দিয়ে চেষ্টা করছেন বামপন্থীরা নিজেদের ক্ষমতাটা একটু রিগেন করতে। কিন্তু প্রশ্ন হলো বামপন্থীদের সেই শক্তি নেই। কিন্তু সাধারণ বিজেপি কর্মীরাও মনে করতে শুরু করেছিলেন যে না, আমাদের নেতা নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সেটিং হয়ে গেছে, যার জন্য তারা এই ব্যবস্থা নিচ্ছে না। এবং এই পারসেপশনটা তৈরি আলটিমেটলি বিজেপির পক্ষে ক্ষতিকারক। 2026-এ বিধানসভা নির্বাচনের আগে যদি এই পারসেপশনটা মানুষের মনে গেঁথে যায়, ফলত স্বাভাবিকভাবে সেটা আলটিমেটলি রাজ্য বিজেপির ক্ষতি হয়ে যাবে। ফলত আমি আবার ফিরে আসি যে পয়েন্টটা, যে মমতার লাভ ক্ষতি, আমি মমতার ক্ষতির জায়গাটা বলছি। যে কেন্দ্রীয় বিজেপি যদি এবার স্ট্যান্ড নেন যে আমরা রাজ্যে পশ্চিমবঙ্গের ব্যাপারে সিবিআই এবং ইডিকে যথাযথ ভূমিকা পালন করতে বলবো, কোনো মার্সিলেসলি যা যা করাপশন বা যা খুন খারাপি এই তদন্তগুলো করবে, এবং মানুষ যা চাইছে আলটিমেটলি সেই অ্যাসপিরেশনসগুলো ফুলফিল করবে, তাহলে কিন্তু সেটা রাজ্য বিজেপির লাভ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি। এখন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা নানানভাবে দিল্লির বিজেপিকে মেসেজ পাঠাবে বা নাগপুরে আরএসএসকে মেসেজ পাঠাবে এবং তারা কতটা অ্যাকসেপ্ট করবে, এগুলো ইফ অ্যান্ড বাট হাইপোথেটিক্যাল কথা, আলোচনা আমি ঢুকছি না। কিন্তু মূল কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতির দিক হতে পারে যদি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এই দিল্লির নির্বাচনকে মাথায় রেখে আরও শক্তি গেইন করে এবার যদি প্রবল বেগে রাজ্যের পশ্চিমবঙ্গের ব্যাপারে সিরিয়াসলি ঝাঁপিয়ে পড়ে, যেটা ঝাঁপিয়ে পড়েনি বলে মানুষ বিশ্বাস করে, তাহলে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতির দিক। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও বেশি সমস্যার মধ্যে পড়তে হবে, এটা একটা দিক। এবার আমি আসছি যে বিজেপির লাভ ক্ষতি। দেখুন, বিজেপি তো অবভিয়াসলি লাভ। বিজেপি হরিয়ানা জিতেছে, অনেক বিজেপির বড় বড় নেতা ভেবেছেন বিজেপি হরিয়ানা জিততে পারবে না। মহারাষ্ট্র জিতেছে, মানে যেটা বলা হয় ইকোনমিক ক্যাপিটাল, সেই মুম্বাই, যেখানে একনাথ সিন্ডেকে নিয়ে প্রচুর সমস্যা ছিল, অনেক মানুষের পারসেপশনে ওই মহাজোট গঠবন্ধনকে খুব ভালোভাবে অনেকে নেননি, অনেকেই বলেছেন এবার মুম্বাইয়ে পালাবদল হবে। কিন্তু দিল্লির পর মুম্বাই হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট নির্বাচন জেতার জন্য, ফলে তো সেই মুম্বাইকে তারা গেইন করেছিল, এটা একটা লাভ হয়েছিল। ফলে সেই মুম্বাই জেতার পর এই হরিয়ানা জেতাটা আলটিমেটলি, হরিয়ানা মাফ করবেন, দিল্লি জেতাটা বিজেপির পক্ষে সাংঘাতিকভাবে ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর রয়েছে। কারণ অনেকগুলো ফ্যাক্টর এখনও বিজেপির হাতে, মানে অনেকগুলো বিল বিজেপির হাতে রয়েছে, সেগুলো আনবেন। অভিন্ন দেওয়ানি বিধি বিল, এক দেশ এক ভোট, এইসব জায়গায় আমার নিজের ধারণা যে এরপর কিন্তু আরও প্রবল বেগে তারা ঝাঁপিয়ে পড়বেন এই পার্টিকুলার ইস্যুগুলোতে। এবার প্রশ্ন হচ্ছে বিজেপির ক্ষতির দিক। বিজেপির এটা একটা ক্ষতির দিক আছে, আমি আপনাদের বলবো। সেটা হচ্ছে, অনেকে বিশ্বাস করবেন কি করবেন না জানি না, দেখুন দিল্লিতে নির্বাচন একরকম। এবার এই নির্বাচনকে মাথায় রেখে আমরা দিল্লি জিতেছি, আমরা সুতরাং এই পদ্ধতিতে পশ্চিমবঙ্গ জিতব, এই ধারণা যদি সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব বা পেছন থেকে যারা চালনা করেন আরএসএস নেতৃত্বের মধ্যে ঢুকে যায়, এটা কিন্তু বিজেপির ক্ষতির দিক। আমি কেন বলছি এ কথাটা? খুব সিম্পল একটা কথা বলি। দেখুন, দিল্লিতে এত বড় একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে ভোট দিয়েছেন ভোটার কত? 1.55 কোটি, 1,55,00,000 তার ভোটার হচ্ছে, ভোটার সংখ্যা হচ্ছে দিল্লিতে। 70টা মাত্র আসন। পশ্চিমবঙ্গে আসন কত? 294। ভোটার কত? অনেক বেশি, প্রায় 7-8 গুণ বেশি। ফলত পশ্চিমবঙ্গের সঙ্গে দিল্লিকে গুলিয়ে ফেললে হবে না। দিল্লি খুব ইম্পর্টেন্ট, কিন্তু দিল্লিতে মনে রাখতে হবে দিল্লির পুলিশ কন্ট্রোল করে বিজেপি, মানে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করেন প্র্যাকটিক্যালি। যিনি লেফটেন্যান্ট আছেন ওখানে দিল্লিতে, তিনি বিজেপির মানে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে আছেন। ফলত স্বরাষ্ট্রটা যেখানে কন্ট্রোল করে প্র্যাকটিক্যালি বকলমে বিজেপি, আর পশ্চিমবঙ্গে তো এন্টায়ার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ভাবতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালের দুটো দলের মিল হচ্ছে যে দুটো দলই ডোল পলিটিক্সের ওপর বেসিক্যালি তার ফাউন্ডেশনটা তৈরি করে গেছে। এবং আপনারা জানেন যে বেসিক্যালি যেহেতু স্বরাষ্ট্রটা নিয়ন্ত্রণ করতে পারে না, হেলথ কেয়ার, এডুকেশন, ট্রান্সপোর্টেশন, পলিউশন, এই পার্টিকুলার ফ্যাক্টরগুলো ছিল দিল্লি সরকারের নিয়ন্ত্রণাধীন। সেখানে বিশেষ করে এডুকেশন, হেলথ সেক্টরে মারাত্মক ভালো মহল্লা ওয়াইজ কাজ করাতে এই দুবার নির্বাচনে জিতে, মানে দ্বিতীয়বার নির্বাচনে জিতেছিল অরবিন্দ কেজরিওয়ালের দল।
ফলত সেটা নিয়ে তাদের একটা নিজস্ব পপুলারিটি ছিল। 2022 পর্যন্ত দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন হাতে ছিল বিজেপি। পরবর্তীকালে 2022-এর পর আম আদমি পার্টি কিন্তু দিল্লি কর্পোরেশনটা দখল করে। এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। পরবর্তীকালে দিল্লির কর্পোরেশনের নিয়ন্ত্রণের মাধ্যমে তলার লেভেলে, গ্রাসরুট লেভেলে আরও পেনিট্রেট করতে থাকে। কিন্তু আলটিমেটলি আমি আপনাদের বলছি যে জায়গাটা দিল্লির, আমি যেটা কামিং টু দ্য মেন পয়েন্ট, যে বিজেপির ক্ষতির দিকটা, বিজেপি কমব্যাট করেছে অরবিন্দ কেজরিওয়ালের মতো শক্তিকে। পশ্চিমবঙ্গে যদি ভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়াল, তাহলে কিন্তু সেটা ভুল। কেন ভুল? ভুল এই কারণে, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পলিটিক্সটা সারা ভারতবর্ষের মধ্যে বিরোধী যতগুলো রাজনৈতিক দল আছে সব থেকে ভালো বোঝেন। যে কোনো স্তরে তিনি নামতে পারেন, পুলিশকে যে কোনো স্তরে তিনি নামাতে পারেন, বিরোধী পক্ষকে কেসের পর কেস দিয়ে ফাঁসিয়ে দিয়ে শেষ করে দিতে পারেন, নিশ্চিহ্ন করে দিতে পারেন, প্রচুর অর্থ ব্যয় করতে পারেন, কোটি কোটি, কয়েক হাজার কোটি টাকা তিনি নির্বাচনকে কেন্দ্র করে ব্যয় করেন। ধরুন এই এখন থেকে আপনারা দেখবেন সমস্ত সংবাদপত্রে ধারাবাহিকভাবে বড় 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 ফুল পেজ বিজ্ঞাপন, হাফ পেজ বিজ্ঞাপন, বড় বড় বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে। কিপিং ইন মাইন্ড 2026, কেজরিওয়াল কিন্তু সেটা ছিল না, সেই ধরনের শক্তি না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্বাচন জেতার জন্য অ্যাডমিনিস্ট্রেশন, আইপিএস, আইএস সবাইকে ব্যবহার করেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্বাচন জেতার জন্য অ্যাডমিনিস্ট্রেশনের বাইরে প্রচুর টাকা ঢালেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিমিনালদের সাংঘাতিকভাবে কন্ট্রোল করেন এবং সেই ক্রিমিনালকে সাপোর্ট দেওয়ান রাজ্য পুলিশকে দিয়ে। দিল্লিতে যেটা সম্ভবই ছিল না, দিল্লির পুলিশটা নিয়ন্ত্রণ করতেন অমিত শাহ। ফলত সেটা যদি এই জন্য অরবিন্দ কেজরিওয়াল কে আমি হারিয়েছি বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, দে উইল বি লিভিং ইন ফুলস প্যারাডাইজ। আমার দিল্লির কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সম্বন্ধে এই জায়গাটা আমার একটা স্পষ্ট ধারণা আছে। তাঁরা কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলেন। আমরা ডোল পলিটিক্সের হোতা কেজরিওয়ালকে হারিয়েছি, আমরা মমতাকেও হারাবো। অরবিন্দ কেজরিওয়াল করাপশনের জন্য হেরেছে, মমতাও করাপশনের জন্য হারবে। নো, আমি সরি, আমি আবারও বলছি, মানে আমি রাজনীতির একজন ছাত্র হিসেবে, বিশ্লেষক হিসেবে আমার বারবার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোটা হচ্ছে রাজনীতিতে সব থেকে কঠিনতম কাজ। এবং সেটা করতে গেলে আপনাকে অ্যাডমিনিস্ট্রেশন ব্যবহার করতে হবে, দিল্লির অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করতে হবে, সিবিআইকে ব্যবহার করতে হবে। অনেকে রেগে যাবেন, অনেকে বলেন সিবিআই স্বশাসিত সংস্থা, সম্পূর্ণ তো ভুল। সিআইডি যেমন রাজ্যের, সিবিআই দিল্লির। কথাটা ভাবের ঘরে চুরি করে তো লাভ নেই। যেসব রাজনৈতিক নেতা প্রকাশ্যে কথাগুলো বলেন তারা ভাবেন জনগণ বোকা, সাধারণ মানুষ বোকা নন। সাধারণ মানুষ বোঝেন সিবিআই ইডি নিয়ন্ত্রণ করে দিল্লি, আর পশ্চিমবঙ্গ সরকার নিয়ন্ত্রণ করে সিআইডি। ফলত আমি ওই পথের বিশ্বাসী নই। আমি মনে করি সিবিআই ইডিকে কাজে লাগানো উচিত। পশ্চিমবঙ্গে যে লিমিটলেস করাপশন হয়েছে, একটু ভালো করে ভেবে দেখুন তো। অরবিন্দ কেজরিওয়াল মদের ব্যাপারে 100 কোটি টাকার দুর্নীতিতে জেল খাটলেন। কে? মানে দিল্লির সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, তার সত্যেন্দ্র চৌহান, তারা একাধিক লোক জেল খাটলেন 100 কোটি টাকা লিকার স্ক্যামের জন্য। আর এই পশ্চিমবঙ্গে হাজার হাজার কোটি টাকা স্ক্যাম, শুধু চুনোপুটিগুলোকে গ্রেফতার করা হয়। কখনো ভাইপো কিংবা পিসির দিকে হাত বাড়ায় না সিবিআই ইডির। এটা তো পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষের প্রশ্ন। যে মানুষ সিপিএমকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, তারা মনে করেন জয় শ্রীরামের জন্য দিয়েছেন। না, বিজেপি ইজ দ্য অল্টারনেটিভ বলে তারা ভোট দিয়েছেন। এই 2,28,00,000 মানুষ যে লাস্ট বিধানসভা নির্বাচনে ভোটটা দিয়েছেন, বা লোকসভায় 2,31,00,000 মানুষ ভোটটা দিয়েছেন, এটা বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব বুঝতে পারে না। ফলত এই জয়টাতে যদি আত্মতুষ্টি বাড়ায় বিজেপি সর্বভারতীয় নেতৃত্বের, তাহলে কিন্তু এটা মারাত্মক ক্ষতি হবে বিজেপির। আমি মমতার লাভ ক্ষতি বোঝালাম, আমি বিজেপির লাভ ক্ষতির জায়গাটা আপনাদের কাছে এক্সপ্লেন করলাম। বিজেপি এটা জেতাতে প্রবল শক্তিশালী হলো, আরও অ্যাগ্রেসিভলি তারা খেলবে, সব ঠিক আছে। কিন্তু তারা যদি মনে করেন অরবিন্দ কেজরিওয়াল আর মমতা বন্দ্যোপাধ্যায় এক ভুল, আমি বলছি যদি নম্বর দিতে হয় কে অ্যাগ্রেসিভ অপোজিশন, অরবিন্দ কেজরিওয়ালকে 10% দেবো, মমতাকে 90% দেবো। আমি বলছি এতটা পাওয়ারফুল শি ইজ, কারণ তিনি 55 বছর, মানে তার বিরোধিতা করতে পারি, কিন্তু 5 দশক ধরে যে রাজনীতিটা শিখেছেন, সিপিএমের কাছ থেকে রিগিংয়ের প্রসেসগুলো শিখে, রিগিংকে এখন শিল্পের পর্যায়ে না, রিগিংকে মহাকাশে নিয়ে চলে গেছেন। মহাকাশে গবেষণার বিষয় কীভাবে লুট করে। আরেকটা কথা আপনাদের বলবো, অরবিন্দ কেজরিওয়াল অপোজিশনকে স্পেস দিতে বাধ্য হতেন। পশ্চিমবঙ্গে অপোজিশন কোনো স্পেসই নেই। সুতরাং দিল্লির বিজেপি নেতৃত্ব যদি মনে করেন যাহা কেজরিওয়াল তাহা মমতা, আমাকে এইটা কিন্তু ভাবাচ্ছে যে এইটা কিন্তু বিজেপিকে সতর্ক হতে হবে। যদি পশ্চিমবঙ্গ দখল করতে চাই, দে আর সিরিয়াসলি সিরিয়াস, তাহলে কিন্তু
পশ্চিমবঙ্গের বিজেপির ক্ষেত্রে কিন্তু এই এই রিভাইভালটা দরকার, যে আমি কেজরিওয়াল নয়, এই 10 গুণ পাওয়ারফুল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার পেছনে ইডি লাগাতে হবে, সিবিআইকে লাগাতে হবে, তার মধ্যে কোন কর্মীবর্গ দপ্তরকে দিয়ে আইএস আইপিএসগুলোকে শুধু ডেকে পাঠিয়ে চুপচাপ বসে থাকবে, এই যে আলাপন বন্দ্যোপাধ্যায় সেই যে মামলাটা করেছে তার আর ভবিষ্যৎ আমরা কেউ দেখতে পাই না। রাজীব কুমারকে সিবিআই ডাকলো, সেই যে ডাকলো ব্যাস, একটা জামিন নিল, তার বিরোধিতা করলো, সিবিআই গিয়ে সুপ্রিম কোর্টে তার বিরোধিতা পর্যন্ত করলো না, মানে সেই কেস সেই ডেটটাতে অ্যাটেন্ডই করে না। এই অসভ্যতাগুলো সর্বভারতীয় বিজেপিকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি দেখবো, খেলবো, আর পশ্চিমবঙ্গের মানুষ আমাকে সে ভোটটা দিয়ে যাবে, অত সহজ বাংলা কিন্তু, মানে যদি মনে করে যে আপনি ধরা পড়ে গেছেন, তাহলে কিন্তু বাঙালি মুখ ঘোরাতে বেশিক্ষণ সময় নেবে না। এইটা কিন্তু বিজেপিকে ভাবতে হবে। এই জায়গাটা আমাকে ভাবিয়েছে যে এই আত্মতুষ্টিটা যেন বিজেপির মধ্যে কাজ না করে। মানুষ বিজেপিকে ভোট দিতে চাইছে, পশ্চিমবঙ্গে অপেক্ষা করে আছে, কিন্তু তাদের মনে আরে ভোট দেবো কি, দিদি মোদি সেটিং, এই দিদি মোদি সেটিংটাকে ভাঙতে হবে। দিস ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। দুর্ভাগ্যের রাজ্য বিজেপির নেতারা সেটা, এক্সেপ্ট শুভেন্দু অধিকারী, নো ওয়ান ইজ সিরিয়াস। কেউ র্যাম্পে হাঁটতে ব্যস্ত থাকেন, কেউ মকর সংক্রান্তিতে স্নান করতে ব্যস্ত থাকেন, গোদা ঘুম থেকে উঠে প্রেস কনফারেন্স করেন। কিন্তু সিবিআই যে কাজ করছেন, আপনি বলুন তো, অমিত শাহর কাছে, শুভেন্দু অধিকারী কাছে রাজ্য বিজেপির কোনো নেতা যাননি কেন যাননি? রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মুন্দা কেন সেটা যাননি? প্রশ্নগুলো মানুষের মনে, আমি বললে রেগে যাবেন না, কিন্তু আমি বলছি সাধারণ বিজেপি কর্মীরা এখন বলতে, অনেকে ফোনে বলেন দেখেছি, আরে আমাদের নেতাদের সঙ্গে তো দিদি সেটিং হয়ে গেছে, আমরা লড়ে মরছি। আমি এই জায়গাটা বলবো, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে সিরিয়াসলি ভাবতে হবে যে কোনো রকম মানুষের মনে সন্দেহ মারতে দিলে চলবে না। কেন পলিটিক্স ইজ এ গেম অফ পারসেপশন, পলিটিক্স ইজ এ গেম অফ ফিগার, যেমন পলিটিক্স ইজ এ গেম অফ পারসেপশন। মানুষের মনে ধারণাটা যে বেঁধে রয়েছে, এটাকে ভেঙে চুরমার করে দিতে হবে। আগামী 3-4 মাস করুন না, দিল্লি জিতেছেন, অসুবিধাটা কোথায়? যে কেন্দ্রীয় দিল্লিতে সরকার নড়বড়ে আছে, 240টা আসন আছে, 272টা নেই বলে নড়বড়ে আছে, নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুর ওপর নির্ভরশীল। নো, আমি বলছি নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু এখন বিজেপির বাইরে যাবে না, যাওয়ার কোনো জায়গা নেই। দিল্লি যদি বিজেপি হারতো, নীতিশ কুমার কিন্তু পাল্টি রাম কিন্তু পাল্টি খেতেও পারতো। এটা আমার নিজের ধারণা, ভুল কি ঠিক জানি না, কিন্তু যাই হোক, এখন আর কেউ সাহস করবে না। বিজেপির যে এই শক্তিটা পেল, এই সময় দিস দ্য রাইট টাইম টু হিট দ্য রড। মানে একটা কথা আছে ইংরেজিতে, ওয়েন দ্য রড ইজ মানে হট, সেই সময় তাকে হিট করা উচিত। ঠিক তেমনিভাবে এই সময় দাঁড়িয়ে কিন্তু হিটটা করা দরকার। আগামী 3 মাস একটা এক্সাম্পল নিন না, মার্চ এপ্রিল মে আমি পশ্চিমবঙ্গে তুলকালাম করে ছেড়ে দেবো। শুধু গ্রেফতার করলাম, 2 দিন বাদে জামিন পেয়ে গেল। দিল্লিতে গিয়ে তুষার মেহতা গিয়ে অভয়াকাণ্ডে সঞ্জয় রায় যাতে ফাঁসি হয়, লটকে যায়, সিবিআইয়ের হয়ে খেলছে, আর পশ্চিমবঙ্গের মানুষ পুরো সিবিআইয়ের ভূমিকাটা ভালো চোখে দেখছেন, এরকম একটা অবস্থা হচ্ছে। এটা কেন্দ্রীয় বিজেপির এই সময় কিন্তু হিট করার সময়। জানি না তারা করবেন কিনা, আমার ওই জন্যই খুব চিন্তা হচ্ছে যে, দেখুন আমার চিন্তা করার কি, একজন রাজনীতির ছাত্র হিসেবে আমার মনে হচ্ছে দিল্লির বিজেপির এই আত্মতুষ্টি যেন না কাজ করেন। আরএসএস যারা নেতা, তারা পশ্চিমবঙ্গ চ্যাপ্টারটাকে একটু বোঝার চেষ্টা করুন এবং কেন্দ্রীয় বিজেপিকে শক্তিশালী করুন যে আপনারা ব্যবস্থা নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এটা গেল একটা দিক। তৃতীয় যে পয়েন্টটা আমি বলবো, আমি দীর্ঘায়িত করবো না এটা, দেখুন আম আদমি পার্টির লাভ ক্ষতি ব্যাপার। আম আদমি পার্টি শুধু পাঞ্জাবে রেস্ট্রিক্টেড থাকলো, আন্না হাজারে দেখলাম প্রেসের সামনে এলেন, আন্না হাজারের ছাত্র হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। ফলত সেই গুরু যখন অরবিন্দ কেজরিওয়ালকে সমালোচনা করছেন, তার রিথিঙ্ক করা উচিত। কারণ অরবিন্দ কেজরিওয়ালের জন্ম তো করাপশনের, ইজ এ বার্থ চাইল্ড, ইজ এ পোস্টার বয় অফ অ্যান্টি করাপশন। সেইখানে দাঁড়িয়ে তার আন্না হাজারের সমালোচনা করছেন। অরবিন্দ কেজরিওয়াল ইদানিংকালে ভীষণভাবে আমি একটা কেউকেটা, আমি সব জানতা, এই জায়গাটা এসে গিয়েছিল। তো যাই হোক, সেটা তো একটা দিক। এবার আম আদমি পার্টির বেঁচে থাকাটা দরকার। আমি এটা বিশ্বাস করি যে অপোজিশনে এই ধরনের শক্তির বেঁচে থাকা দরকার, যারা সরকারকে সবসময় এই চাপে রাখবে, যেটা দরকার ভারতবর্ষের রাজনীতির মাল্টি পার্টি ডেমোক্রেসি, এটা দরকার। কি করবেন অরবিন্দ কেজরিওয়াল জানি না, কিন্তু আপের কিন্তু এই ধসটা আলটিমেটলি সর্বভারতীয় ক্ষেত্রে আপ তো বেশি বিস্তৃতি ঘটাতে পারেনি। ছোট ছোট বিভিন্ন জায়গায় টুকরো পঞ্চায়েত, পুরসভা, কমিশনে করেছে, কিন্তু এক্সপ্যানশনের দিকে যাননি। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে আম আদমি পার্টি এখন দলটাকে বাঁচিয়ে রাখাই হবে তাদের লক্ষ্য। শুধুমাত্র পাঞ্জাবে তাদের অস্তিত্ব,
কোনো লাস্ট 3টে লোকসভা নির্বাচনে দিল্লিতে 7টা আসনে জিততে পারেনি। ফলত দেখা যাক আম আদমি পার্টি এবার কীভাবে রিভাইভালের লড়াইটা করে, তাতে খুব কষ্টের সময় এখন শুরু হলো। এবার কামিং টু দ্য পয়েন্ট, কংগ্রেসের কী অবস্থা? এখন কংগ্রেস জিরো হয়ে গেল। আমি দেখছিলাম কংগ্রেসের নেত্রী বলছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী বলছিলেন যে পিপল ওয়ান্টেড আ চেঞ্জ ইন দিল্লি, সো বিজেপি গট দ্য অ্যাডভান্টেজ। এসব বললে হবে না, ফ্যামিলি পার্টি থেকে কংগ্রেসকে বার করতে হবে, সেটা কিছুতেই বার করলেন। দেখুন শীলা দীক্ষিত অন্য বছর সম্ভবত, ইফ আই এম নট রং, সেই সময়টা খুব ডেভেলপমেন্টাল প্রোগ্রাম করেছিল দিল্লিতে। সেই শীলা দীক্ষিতের পার্টিকে দিল্লি থেকে ওয়াইপড আউট করে দিল কে? এই আম আদমি পার্টি। তারপরেও 3টে লোকসভা নির্বাচনে একটা আসনে জিততে পারে না। বিধানসভা নির্বাচনে এই অবস্থা। গত 2টো বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কোনো আসন ছিল বলিনি। এবারে কংগ্রেসের ভোট পার্সেন্টেজ আমি দেখছিলাম 6 সামান্য ভোট পার্সেন্টেজ, 6 রয়েছে। অর্থাৎ এই ভোটটা এবারে কিন্তু এবার আমি একটু এই প্রসঙ্গে আসবো যে অরবিন্দ কেজরিওয়াল হারলো কেন। আমি বলছি আম আদমি পার্টি কিন্তু লড়াইটা খুব খারাপ দেয়নি, দিয়েছে লড়াই, কিন্তু 14টা আসনে আমি হিসাব করে দেখছিলাম, টোটাল 70টা আসন। সেই 70টা আসনের মধ্যে আমি তথ্য ঘেটে দেখছিলাম 58টা আসন জেনারেল আর 12টা আসন হচ্ছে সংরক্ষিত আসন SC STর জন্য। সেই আসনগুলোতে আম আদমি পার্টি পেয়েছে কটা? 22টা আসন। 48টা আসন পেয়েছে বিজেপি আউট অফ 70। 36টা আসন জিতলেই ক্ষমতায় আসতো। এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বাদ দিয়ে গেছি, এক্সিট পোল রিপোর্ট কিন্তু এবারে মিলেছে, যেটা পশ্চিমবঙ্গ হরিয়ানাতে মেলেনি, পশ্চিমবঙ্গের এখানে কিন্তু মিলে গেছে এক্সিট পোল। সবাই মানে 10টা এক্সিট পোল রিপোর্ট আমি দেখছিলাম, 8টাতে বিজেপি এগিয়েছিল, 2টোতে বিজেপি পিছিয়ে ছিল। ওই 8টার বিজেপির এক্সিট পোল রিপোর্টটা কিন্তু প্রায় মিলে গেছে, কেউ 44, কেউ 46, কেউ 48, কেউ 42, কেউ 38 এরকম দিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি বিজেপি পেল 48টা আসন। সবথেকে ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর আমি আপনাদের কাছে বলি, যেটা আমার খুব চোখে লেগেছে, 14টা আসনে কংগ্রেস ডিসিসিভ ফ্যাক্টর হয়ে গেছে। অর্থাৎ কংগ্রেস যে ভোটটা পেয়েছে সেই ভোটের জন্য বলবো না, সেই ভোটটা আম আদমি পার্টির সঙ্গে যুক্ত করলে ওই 14টা আসন আম আদমি পার্টি পেয়ে যেত। অর্থাৎ 26 টোটাল 22টা আসনের সঙ্গে কংগ্রেসের এই ভোটটা যোগ হলে 36টা আসন আম আদমি পার্টি পেয়ে যেত, তাহলে কিন্তু বিজেপি মার্জিনালি হেরে যেত। ফলে কংগ্রেসের ভোট কাটাটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়েছে এবং কংগ্রেস, আম আদমি পার্টি বলবে যে কংগ্রেস আমাদের হারিয়ে দিল। এটা খুব ইন্টারেস্টিং। ওমর আবদুল্লাহ বলেছেন ইন্ডিয়া জোট সম্বন্ধে, বলেছেন যাও আরও নিজেদের মধ্যে ঝগড়া করো, এই রেজাল্ট হবে, রেগে গিয়ে বলেছেন এটা। কিন্তু আমার খালি মনে হচ্ছিল ফ্যাক্ট যে কংগ্রেস আম আদমি পার্টি জোট বাঁধতে পারলো না। কংগ্রেস বলছে আমরা সর্বভারতীয় পার্টি, আমরা দয়া দাক্ষিণ্যের ওপর নির্ভরশীল হবো কিনা, হবো নাকি, আমাদের সঙ্গে তো ওদের জোট বাঁধা উচিত ছিল। এবার দেখ হেরে গিয়ে কেমন লাগে। আমরা আম আদমি পার্টি বলছে তোমরা আমাকে হারালে, তো তোমরা তো শূন্য হয়ে গেলে, আমার তো 22টা আছে। এইসব এখন অঙ্ক, এইসব ছেলেখেলার টিটকিরি হবে একটা দলের সঙ্গে আরেকটা দলে, সেটা অন্য কথা। কিন্তু কংগ্রেসের একটা সর্বভারতীয় শতবর্ষ প্রাচীন দল, দিল্লি তার সেন্টার, সব মাথাগুলো সেখানে বসে থাকেন, আর সেখানে একটা আসন জিততে পারছে না কংগ্রেস। কি বলবেন? আমি বলছি কংগ্রেসের রিভিউ করা উচিত। আলটিমেটলি কংগ্রেসকে গান্ধী পরিবার থেকে বেরোতে হবে। যে ওই প্রিয়াঙ্কা, রাহুল, তারপরে রবার্ট ভাড্রা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, মানুষ আদর্শ কথাগুলো আর গেলে না। ফলে তো কংগ্রেসকে আধুনিক হতে হবে। আধুনিক যদি না হয় এবং খুব অ্যাগ্রেসিভ পলিটিক্স করতে হবে, এবং অবশ্যই ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে এবার প্রশ্ন আসবে, সেটাও একটা লড়াইয়ের মধ্যে কংগ্রেসকে পড়তে হবে। ইন্ডিয়া জোটটা কিন্তু ঘেঁটে গেল আলটিমেটলি দিল্লি নির্বাচনের রেজাল্ট। আম আদমি পার্টি অনেক দিনই বলেছিল কংগ্রেসকে ইন্ডিয়া জোটের থেকে বার করে দাও, এবার সেটা নিয়ে তারা লাফাবে, মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্ট দেবেন। অর্থাৎ ইন্ডিয়া জোটটাও দ্বিখণ্ডিত হয়ে গেল এই লোকসভা নির্বাচনকে মাথায় রেখে। যদিও কিছুদিন আগে থেকে তেজস্বী যাদব থেকে শুরু করে অনেকে বলতে শুরু করেছেন ইন্ডিয়া জোট শুধু লোকসভা নির্বাচনের জন্য, বিধানসভা নির্বাচনের জন্য। এগুলো যা ভাবের ঘরে চুরি করা। প্র্যাকটিক্যালি ইন্ডিয়া জোট শুধু বিধানসভার জন্য, শুধু লোকসভার জন্য হবে, বিধানসভার জন্য হবে না। তা জোট বেঁধে লাভটা কী? এই যে অনেকটা সিপিএমের সেই যুক্তির মতো, আমি তৃণমূলের সঙ্গে বসবো বিজেপি বিরোধিতার জন্য সর্বভারতীয় ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের তৃণমূল আমাদের শত্রু, মানুষ এগুলো বিশ্বাস করে না। ফলত কংগ্রেস পরিস্থিতি আরও কঠিন হলো। কংগ্রেস মধ্যিখানে একটু রিগেইন করেছিল
100টার কাছাকাছি লোকসভায় আসন পেয়ে কংগ্রেস একটা ফর্মিডেবল ফোর্সে গিয়েছিল। এখন একটু ভালো করে লক্ষ্য করে খেয়াল করে দেখুন, কংগ্রেসকে কিন্তু আবার নতুন করে ক্রাইসিসে ইন্ডিয়া জোটের মধ্যে পড়তে হলো, সর্বভারতীয় ক্ষেত্রে শুরু হলো। এটা একটা দিক। আরেকটা দিক আমি বলবো, বামপন্থীরা দিল্লিতে কোথায়? তাদের হেড অফিস দিল্লিতে, এত ট্রেড ইউনিয়ন আন্দোলন করেন, এত প্রকাশ কারাত থেকে বৃন্দা কারাতরা লাফিয়ে বেড়ান, গণ আন্দোলন করেন, সিটু করেন, এসএফআই করেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এসএফআই এর এত প্রবল প্রতিপত্তি, সেখানে আমি তো খুঁজে পেলাম না সত্যি কথা বলতে। খুব ইন্টারেস্টিং দিল্লির রেজাল্ট আমি দেখছিলাম, আমি যতটুকু রিপোর্ট আমার কাছে এসছে, যে সেখানে দেখছিলাম যে 70টার মধ্যে 2টো আসনে কংগ্রেস দ্বিতীয় শক্তি হয়েছে, 2টো আসন। সেখানে আবার আম আদমি পার্টি যে ভোটটা পেয়েছে সেই ভোটে কংগ্রেস হেরে গেছে। বুঝতে পারছেন? মানে সেই আম আদমি পার্টির ভোটটা যদি কংগ্রেস যে 2টো সিটে ভালো রেজাল্ট করেছে, ভালো বলতে দ্বিতীয় পজিশানে এসছে, সেইটা আম আদমি পার্টির ভোট যদি কংগ্রেসের সঙ্গে যুক্ত হতো তাহলে কংগ্রেস ওই 2টো আসন পেতে পারত। ফলে এটা একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর। 14টা আসন বিজেপি আম আদমি পার্টি কংগ্রেসের জন্য হেরেছি এটা বলতে পারবে। যেমন ধরুন, আমি খুব ইম্পর্টেন্ট আপনাকে একটা তথ্য দিই। অরবিন্দ কেজরিওয়াল হেরেছেন 4089 ভোটে। তিনি যেখান থেকে নিউ দিল্লি থেকে যেখানে দাঁড়িয়েছেন, সেখানে কংগ্রেসের সন্দীপ দীক্ষিত এখানে, যিনি হবু চিফ মিনিস্টার ছিলেন, মানে পাইপলাইনে ছিলেন যে শিলা দীক্ষিতের পর, তো সেই সন্দীপ দীক্ষিত পেয়েছেন 4568টা ভোট। ওয়ারেজ অরবিন্দ কেজরিওয়াল তিনি পেয়েছেন 25,999টা ভোট। এই 25,999 সঙ্গে 4,568 যুক্ত হলেই তাহলে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল জেতেন। অরবিন্দ কেজরিওয়াল হেরেছেন কত ভোটে? 4,089 ভোটে। এরকম আরও কিছু ফ্যাক্টর আছে, যেমন ধরুন আমি বলছি মনীষ সিসোদিয়া উপমুখ্যমন্ত্রী, যিনিও জেল খেটেছিলেন, তিনি হেরেছেন 675 ভোটে। যে আসনে করেছেন সেই আসনে জংপুরা, সেখান থেকে 675 ভোটে মনীষ সিসোদিয়া হেরে গেছেন। এখানে কংগ্রেসের প্রার্থী ফরাদ সুরি তিনি পেয়েছেন 7,350 পেয়েছেন কংগ্রেস প্রার্থী, ওয়ারেজ মনীষ সিসোদিয়া মাত্র 675 ভোটে হেরে গেছেন। আরেক আম আদমি পার্টির আরেকজন খুব বিখ্যাত নেতা সৌরভ ভরদ্বাজ, তিনি হেরেছেন 3,188 ভোটে। কংগ্রেসের এখানে প্রার্থী পেয়েছেন 6,711। আরেকজন আম আদমি পার্টির সোমনাথ ভারতী হেরেছেন 2,131 ভোটে। কংগ্রেস প্রার্থী ওই আসনে 6,770 ভোট পেয়েছেন। অর্থাৎ কংগ্রেসের ভোটটা আম আদমি প্রার্থীর সঙ্গে সংযুক্ত হয়ে গেলে তাহলে কিন্তু এই আসনগুলো আম আদমি পার্টি বেরিয়ে যেত। তাহলে কিন্তু 36টা আসনে আম আদমি পার্টির জেতার কথা, তাহলে 34টা আসনে বিজেপির জেতার কথা। মার্জিনালি কিন্তু আম আদমি পার্টি ক্ষমতায় চলে যেতে পারত। কিন্তু রাজনীতির ইকুয়েশনসে আমি আপনাদের বলছি এই কথাগুলো কোনো মানে নেই। পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে বহু আসনে বিজেপি হেরেছে সিপিএমের জন্য বা কংগ্রেসের জন্য, তারা একটা ফরমিডেবল ভোট পেয়েছে। তাহলে কি বিজেপি বলবে যে সিপিএম ভোট কাটুয়া পার্টি? বলে যদিও, কিন্তু সেটা তো কোনো মানে নেই। প্রত্যেকটা মাল্টি পার্টি ডেমোক্রেসি, প্রত্যেকটা রাজনৈতিক দলের নির্বাচনে কন্টেস্ট করার অধিকার আছে। সিপিএম নিজের আদর্শ সংগঠন বলে যেটুকু ভোট পায়, সেই ভোটের জন্য যদি বিজেপি কেটে যায়, বিজেপি যদি বলে সিপিএম হারানোর জন্য দাঁড়াচ্ছে, এই যুক্তিটা আমার কাছে খুব গ্রহণযোগ্য নয়। কিন্তু রাজনৈতিক দলের নেতাদের পক্ষে এই যুক্তিটা মানুষকে বোঝানো অনেক সহজ। ঠিক তেমনি আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল এই যুক্তিটাই বোঝাবেন যে কংগ্রেসের জন্য আমরা হেরে গেলাম না। আমি আজকে শেষ করব আমার এই বক্তব্য 3-4টে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা নিয়ে আমরা কেউ আলোচনা সেভাবে করছিলাম। প্রথম কথা, দেখুন, ডোল পলিটিক্স দিয়ে অরবিন্দ কেজরিওয়াল জিততেন, এটা ঘটনা 2015 পর 2015 যে অ্যাসুরেন্সগুলো দিয়েছেন, পরবর্তীকালে 20 সালে বোধহয় সম্ভবত নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন দিয়ে মানুষ এগুলো নিয়েছিল। বেসিক্যালি ধরুন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই যে ডোল পলিটিক্সে কী ধরনের ডিভিডেন্ড দিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে অতীতে। সেটা হচ্ছে মহিলাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বিভিন্নভাবে করে থাকেন, হঠাৎ ডিক্লেয়ার করলেন লাস্ট নির্বাচনের আগে। আমি দেখেছিলাম যে সমস্ত মহিলারা সরকারি বাসে উঠলে ফ্রি। তো আমি খবর নিয়ে দেখেছিলাম 1.5 লাখ টাকা যে ভদ্রমহিলা একটা কর্পোরেট সেক্টরের কোম্পানিতে কাজ করেন, খুব টপ লেভেলে কাজ করেন, তিনি দিল্লির সিস্টেমে, ট্রান্সপোর্ট সিস্টেমে বাসে করে মুভ করেন। তিনিও বাসে উঠে 15 টাকা বাস ভাড়া দিচ্ছেন না। আর একজন মুঠে মজুরের স্ত্রী, তিনিও বাসে উঠে 15 টাকা দিচ্ছেন। আমার এটা মনে প্রশ্ন এসেছিল, এই ডোল পলিটিক্স ভারত সরকারের আলটিমেটলি রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করছে। যে হু ক্যান অ্যাফোর্ড টু, তাকে আমি সুযোগ দিচ্ছি
ওই 15 টাকা বাস ভাড়া না দিতে। কেন ভাই? ভোটে জেতার জন্য। যে আমি ভোটে জেতার জন্য গরিব মহিলা, বড়লোক মহিলা সবাইকে এক করে দিলাম। ঠিক একইভাবে এই পশ্চিমবঙ্গে চ্যাপ্টারে এই করেন। লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারে আমার মনে আছে, লক্ষ্মীর ভাণ্ডার একটা সময় একটা নিয়ন্ত্রণ ছিল, বাবার ইনকাম এত টাকা হলে আমি এত টাকা তাকে ছাড় দেবো। সেই লক্ষ্মীর ভাণ্ডারে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছিল, লক্ষ্মীর ভাণ্ডার নয়, কন্যাশ্রী, তিনি কী করেছেন, হঠাৎ একদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা সভা মঞ্চে দাঁড়িয়ে হঠাৎ বক্তৃতা আমি স্টেজের একটু পেছন দিকটা চলে গেলেন, মানে স্টেজের মধ্যেই থাকলেন, একটু পেছনে গিয়ে কয়েকজন অফিসারের সঙ্গে কী কী আলোচনা করলেন, করে এসে বললেন যে এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডার, এখন থেকে কন্যাশ্রী সবাই পাবে। আচ্ছা, যে পরিবারে ধরুন 2 লাখ টাকা মাসে রোজগার, সেই পরিবার তার কন্যা 750 টাকা বছরে রাজ্য সরকারের ভাণ্ডার থেকে নিয়ে যাচ্ছে। কেন ভাই? দোজ হু ক্যান অ্যাফোর্ড টু, কেন আমি তাদের দেবো? অর্থাৎ ডোল পলিটিক্সে বিপজ্জনক দিক হচ্ছে যে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা। যার ক্ষমতা আছে দেওয়ার তাকে আমি পাইয়ে দিলাম। সাইকেল, যার ক্ষমতা আছে, যে পরিবারের সাইকেল, কেন গাড়ি কিনে বাড়িতে গাড়ি রাখেন, এসইউভি গাড়ি থাকে, তাকেও আমি সাইকেল দিচ্ছি, তার স্ত্রীকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। এই করে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ভোটটাকে কন্ট্রোল করেন। একইভাবে কিন্তু এই কাজটা করতেন এই অরবিন্দ কেজরিওয়াল। এই ডোল পলিটিক্স অরবিন্দ কেজরিওয়ালকে ডিভিডেন্ড দিয়েছে, কিন্তু আর দিচ্ছে না। কেন? সুপার স্যাচুরেট হয়ে গেছে। মানুষ এখন আরও বেশি কিছু চাইছে, যেখানে অনেক কিছু আর সেগুলো পাচ্ছেন না। করাপশনের চার্জটা মারাত্মকভাবে কেজরিওয়ালকে গিলে ফেলেছে। যদিও পশ্চিমবঙ্গ হচ্ছে এই করাপশনের বাবা, অরবিন্দ কেজরিওয়াল হচ্ছে নাতি, তো সেইখানে 100 কোটি টাকার জন্য মনীষ সিসোদিয়াকে নিয়ে অরবিন্দ কেজরিওয়াল ওই তিহার জেলে মাটিতে গড়াগড়ি খেলেন। তো পশ্চিমবঙ্গের তো ভাইপো এবং পিসির জেলে থাকা উচিত। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব দয়ায় উদারতায় তারা বাইরে পড়ে আছেন। এই জায়গাটায় মানুষ কিন্তু করাপশনের চারটা দিল্লিতে খেয়েছে। এবারে ফ্যাক্টরগুলোর মধ্যে বলছি, ডোল পলিটিক্স সুপার স্যাচুরেটেড হয়ে গেছে। মানুষ বলছে আরও কিছু দাও, আরে কী হয়, 15 টাকা বাসে কিনা, আমি বাসে উঠলে আমাকে 15 টাকা দাও। হ্যাঁ, এরকম একটা এক্সপেকটেশন মানুষের, ডোল পলিটিক্সের একটা ব্যাপার। তো আমি 15 টাকা আমার মুকুব করলে বাসে উঠলে, আমি মহিলা বলি, এ তো হয়ে গেছে আগের বার, এবার তুমি আমি বাসে উঠলে আমাকে 50 টাকার নোট দাও, যে আমি বাসে ঘুরলে আমি 50 টাকা পাবো। মানুষের ডোল পলিটিক্সের এক্সপেকটেশন এভাবে বাড়ে। 1, 2 হচ্ছে ওটা সুপার স্যাচুরেটেড হয়ে গেছে। 2 হচ্ছে করাপশনের ইস্যুটা মানুষ খেয়ে নিয়েছে। এগুলো চোর, কেজরিওয়াল আন্না হাজারকে সামনে রেখে ভোটে জিতেছিল, বেসিক্যালি এগুলো চোর। তৃতীয় যেটা আমার কাছে মনে হয়েছে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা নিয়ে কেউ কোনো ইলেকট্রনিক্স মিডিয়া সেভাবে আলোচনা করছে না, বেসিক্যালি আম আদমি পার্টি পেনিট্রেশন হচ্ছে মাইনরিটি, হিন্দু ভোটার হচ্ছে, মাইনরিটি ভোটার আছে, এবং তার সঙ্গে বস্তি, মহল্লা, সেটা মহল্লাতে হেলথ অ্যান্ড এডুকেশনে প্রচুর কাজ করেছে, ওটা আন্তর্জাতিকভাবে সেটা স্বীকৃত। সে মহল্লা পলিটিক্সে বিজেপি কনসেন্ট্রেট করছে। পশ্চিমবঙ্গের বিজেপিকে জিততে গেলে কিন্তু ওই মহল্লা পলিটিক্সে ঢুকতে হবে, বস্তির মধ্যে ঢুকতে হবে। যদিও বিজেপির যারা ফুলবাবু নেতা আছে রাজ্য স্তরে, যারা র্যাম্পে হাঁটতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যারা মকর সংক্রান্তিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কথায় কথায় জয় শ্রীরাম আর ভারত মাতা কি জয় স্লোগান দিতে পারেন, তারা মহল্লা, গ্রাম, বস্তি পলিটিক্সটা বুঝতেই পারেন না। দিল্লির বিজেপি কিন্তু খুব ইন্টেলিজেন্টলি এটা করেছেন। কি করেছেন? সমস্ত বস্তিতে গিয়ে বলেছেন যে আমাদের ভোট দাও, আমাদের ক্ষমতায় আনো, তোমাদের একটা করে ফ্ল্যাটের চাবি দেব। এটা কি সাংঘাতিক রিয়াকশান হয়েছে। গরিবকে গরিব করে রাখাটা না ভোটারদের মধ্যে একটা ইম্প্যাক্ট পড়েছে, মানে পড়ে না, মানে প্র্যাকটিক্যালি তারা গরিব থাকতেই ভালো, আমি 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পাবো, 750 টাকা মেয়ে পাবে, মরলে আমার ছেলে তো 2000 টাকা আমার মরার জন্য পাবে। এই যে কনসেপ্ট, এই পারসেপশনটা বন্ধ, গরিবকে বড়লোক হতে হবে, ভালো লাইফস্টাইলে যেতে হবে। দিল্লির বিজেপি যেটা করেছে সেটা হচ্ছে শহরের আউটস্কার্টে যেখানে ফাঁকা জমি আছে সেখানে বড় বড় ছোটো ছোটো ফ্ল্যাট করব, প্রত্যেককে ফ্ল্যাটের চাবি দেবো। এটা কিন্তু ডিভিডেন্ড দিয়েছে। রাজ্য বিজেপির নেতাদের ভাবা উচিত, বস্তি, কলোনি, গরিব মহলায় আমি কিভাবে ঢুকবো। দিস ক্যান বি আ লেসন ফর রাজ্য বিজেপি। কিন্তু রাজ্য বিজেপি আবার বলছি র্যাম্পে হাঁটা নিয়ে ব্যস্ত থাকবে, জন্মদিন পালনে ব্যস্ত থাকবে, ঘটা করে জন্মদিন পালন, দিল্লিতে গিয়ে জন্মদিন পালন, মকর সংক্রান্তি স্নান করে সেটা ফেসবুকে ছবি আপলোড করে, সেটাতেই স্বচ্ছন্দ থাকবে। কিন্তু গ্রাসরুট লেভেলে এই পলিটিক্সটা তারা করেন না, এটা দুর্ভাগ্যের। আমি বলছি তারা একটু সংশোধিত হন, শো বিজনেস থেকে মহল্লায় ঢুকুন, বস্তিতে ঢুকুন, কলোনিতে ঢুকুন, আর কোনো কমেন্ডো ছাড়া ঘুরুন। পারবেন? 2-4 নেতা যাদের লাইফ রিস্ক আছে, বাকি নেতারা কমেন্ডো নিয়ে ঘোরেন কেন? মানুষের থেকে দূরত্ব পারে। যাই হোক, সেটা তো অন্য কথা। আমি বলছি গোয়িং ব্যাক টু দিল্লি, দিল্লিতে কিন্তু মহল্লা, গরিব, বস্তির মধ্যে ঢুকে পড়েছে বিজেপি, যেটা আলটিমেটলি বিজেপিকে ডিভিডেন্ড দিয়েছে।
আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউনিয়ন বাজেট এবার মধ্যবিত্তকে সাংঘাতিকভাবে ছুঁয়ে গেছে। দেখুন, ঠিক বাজেটের আগে একটু খেয়াল করে দেখুন, দি 8th পে কমিশন ডিক্লেয়ার করলো, এবং 8th পে কমিশনে দিল্লিতে প্রচুর সরকারি কর্মচারী, তারা তার বেনিফিটটা পেল, খুশি হলো। দ্বিতীয় খুশিটা বাকি ছিল, যেটা অরবিন্দ কেজরিওয়াল বিজেপিকে বিপদে ফেলার জন্য বলছিল বাজেটে 10 লাখ পর্যন্ত ছাড় দিতে হবে, সেটাকে টপকে গিয়ে 12 লাখ ছাড় নির্মলা সীতারামনকে দিয়ে অ্যানাউন্স করালো। অবভিয়াসলি ক্রেডিট গোজ টু দিল্লি সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব, যারা এটা মানে স্ট্রাইকটা করলো, এটাকে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল কমব্যাট করতে পারল না। মধ্যবিত্তরা বুঝলেন যে বিজেপি ইজ দ্য অল্টারনেটিভ, ডবল ইঞ্জিনের সরকার দরকার, সেই ডবল ইঞ্জিনের সরকার থাকলে আমরা এই বেনিফিটগুলো আরও বেশি করে পাবো। গরিব বুঝলো যে আমি ফ্ল্যাটের চাবি হাতে পাবো। সুপার স্যাচুরেটেড অরবিন্দ কেজরিওয়াল মদ থেকেও পয়সা লোটে, ফলে এবার একটু স্বাদের পরিবর্তন করি, ফলে দিল্লির মানুষ স্বাদের পরিবর্তন করলো। দেখুন, দিল্লির মানুষ নিজের ভালো বুঝলো, হরিয়ানার মানুষ নিজের ভালো বুঝলো, মহারাষ্ট্রের মানুষ নিজের ভালো বুঝলো, পশ্চিমবঙ্গের মানুষ নিজের ভালোটা কবে বুঝবে বলুন তো? এই বিবিজিএসের বিশ্ববঙ্গ হিজিবিজি সম্মেলনে, গুলমারা সম্মেলনে পশ্চিমবঙ্গের মানুষকে গিলিয়ে দেওয়া হলো, এই দেখো আমরা এত কিছু করছি, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সেটা গিলেছে কি গিলেনি সেটা ভবিষ্যতে বোঝা যাবে। কিন্তু আমি বলছি দ্য পিপল অফ বেঙ্গল মাস্ট থিঙ্ক, পশ্চিমবঙ্গের মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, উচ্চবিত্ত মানুষ, ভাবুন যে 5 বছর স্বাদের পরিবর্তন হোক, 34 বছর বামকে দেখেছি, 15 বছর তৃণমূলকে দেখলাম, লেট দেয়ার বি আ চেঞ্জ, একটা নতুন ক্ষমতার পরিবর্তন আসুক। যদি না হয়, যারা আসবেন তাদের আবার পরবর্তীকালে সরিয়ে দেবো। কেরল যদি পারে, পশ্চিমবঙ্গ কেন পারবে না? ফলত সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই দিল্লির নির্বাচন ইজ আ লেসন ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান। ইটস আ লেসন ফর তৃণমূল, ইটস আ লেসন ফর বিজেপি, ইটস আ লেসন ফর আম আদমি পার্টি, ইটস আ লেসন ফর কংগ্রেস, এবং ইটস আ লেসন মেসেজ টু দ্য পিপল অফ বেঙ্গল অলসো। দিল্লির মানুষ যদি তার নিজের স্বার্থটা ভালো বোঝে, পশ্চিমবঙ্গের নিজের স্বার্থটা ভালো বোঝে না, শুধু চোরেদের স্বার্থটাই ভালো বোঝে। এই প্রশ্নটা দিয়ে আমি আজকের এই লাইভ টেলিকাস্ট আপনাদের কাছে শেষ করছি। আমার যা অবজারভেশন সেটা বললাম, ঠিক কি ভুল সেটা ভবিষ্যতে আরও তথ্য এলে সেটা নিয়ে প্রতিবেদন পেশ করব। অনেক ধন্যবাদ যারা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করছেন। আমি দেখছি যে অনেকেই আমাদের এই অনুষ্ঠান দেখছেন, প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ যে এভাবে আপনারা আমার সঙ্গে থাকলেন। আমি রাজনীতির ছাত্র, বিশ্লেষক, আমার নিজস্ব কোনো রাজনৈতিক দল নেই। অবশ্যই মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বিনাশকারী শক্তি এবং এই শনির বিদায় দরকার, তবে বাংলার যেটুকু ডেভেলপমেন্ট হওয়ার সেটুকু ভবিষ্যতে হবে। দিল্লি থেকে যেন আমরা একটু শিক্ষা নিই, সেইটুকুই প্রার্থনা থাকবে আজকে দিল্লির এই পট পরিবর্তনের দিনে। ভালো থাকবেন সবাই, নমস্কার।